ধান বসানো থেকে 30 দিন পর্যন্ত গাছের কিন্তু ভাইটাল সময়। এই সময়ে কিন্তু নানা রকম চাষিরা অনেক রকম কীটনাশক থেকে শুরু করে চাপান সার এই সময়টাতে কিন্তু ব্যবহার করে থাকে। আর করবে নাই বা কেন? এই প্রথম বসানো থেকে 30 দিন পর্যন্ত গাছের কিন্তু পাশ কাঠি থেকে শুরু করে গাছের গ্রোথ, গাছের কালার নির্ধারিত হওয়ার কিন্তু এটাই তার প্রাইম টাইম বা এটাই তার সঠিক সময়। আর এই সময়েই সমস্ত চাষি কিন্তু একটা ভুলই করে থাকে। সেই ভুলটা কিভাবে আপনি সংশোধন করবেন? প্রথম ইউরিয়া চাপান সার আপনি কতদিনের মাথায় ব্যবহার করবেন? দ্বিতীয় ইউরিয়া চাপান সার আপনি কতদিনের মাথায় করবেন? এবং তৃতীয় কি চাপান সার বলে কোনো কিছু হয়? সেই ব্যাপারে আজকে আপনাদেরকে ডিটেলসে জানাবো। শুধু সেটাই নয়, যাদের চাপান সার দেওয়ার টাইম পেরিয়ে গেছে তাদের জন্য একটা ব্রহ্মাস্ত্র বলে দিয়ে যাব, যেটা 25 থেকে 30 টাকার মতো ট্যাঙ্কি খরচা হবে এবং ধান কিন্তু একদম চকচকে হয়ে যাবে, পাশ কাঠি একদম পুরো ঠেলে উঠবে পড়ে। শুধু সেটাই নয়, এই যে ধানে মাজরা লাগছে বা ধানে শোষক লাগছে, ধানের শীষ কেটে দিচ্ছে, ধানে ব্লাইট, ঝলসা থেকে শুরু করে নানা রকম রোগের আক্রমণ হচ্ছে, এই সমস্ত রোগ নিয়ে আমরা আলোচনা করি এই চ্যানেলের মধ্যে। তবে আজকে আমরা জানাবো ধান বসানো থেকে 30 দিনের মধ্যে কি কি এমন বিশেষ পরিচর্যা আছে যেগুলি আপনি আপনার জমিতে করতে পারলে নির্ধারিত ফলন বাড়বেই। তো তার জন্য কি করে রাখতে হবে? অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে জয়েন্ট হয়ে যান। এইরকমই আরও ইনফরমেটিভ ভিডিও যাতে পরবর্তীকালে আপনি মিস না করে ফেলেন। চলুন মূল ভিডিওতে আসা যাক। প্রথমেই আমাদেরকে জানতে হবে ধান কোন দিন থেকে খাবার নেওয়া শুরু করে। ধান বসানোর 3 দিন 72 ঘন্টা থেকে আপনি 4 দিন পর্যন্ত ধান গাছ কিন্তু কোনোভাবে শিকড় ছাড়ে না। যেমনভাবে বসিয়েছেন শিকড়টা ছাড়তে মিনিমাম 3 থেকে 4 দিন টাইম লাগে। আর এই জায়গাতেই কিন্তু সমস্ত চাষি একটা ভুলই করে থাকে। এই 3 থেকে 4 দিনের মাথায় অনেক চাষিকে দেখেছি আমি, তারা কিন্তু চাপান সারের ক্ষেত্রে ইউরিয়া বা নানা রকম ডিএপি 10-26 এগুলো কিন্তু ব্যবহার করতে শুরু করে দেয়। এই নিয়মটা একদম সম্পূর্ণ ভুল। গাছকে স্ট্রেট দাঁড়াতে গেলে মিনিমাম 3 থেকে 5 দিন সময় দিতে হয় এবং প্রথম চাপান সার যদি আপনি ব্যবহার করতেই চান, বড় জোর 7 থেকে 11 দিনের মধ্যে ব্যবহার করুন যদি খুব তাড়াতাড়ি থাকে। এবং যদি লং ভ্যারাইটির ধান হয়, মানে ধরে নিন যেখানে 140, 45, 50 দিনের ধান হচ্ছে, সেখানে আপনি বড় জোর 15 থেকে 18 দিন পর্যন্ত টানতে পারেন। এবং যদি শর্ট ভ্যারাইটির ধান হয়, এখনকার বেশিরভাগ চাষে কিন্তু শর্ট ভ্যারাইটির ধানের দিকে বেশি আকৃষ্ট, তাই চাপান সার যদি বলা যেতে পারে আপনি 8 থেকে 12 দিনের মধ্যে প্রথম চাপান সার ব্যবহার করবেন। চলুন জেনে নিই কতটা করে ব্যবহার করবেন। এবারে আমরা যে ডোজগুলো বলবো এগুলো কিন্তু একর হিসাবে বলবো, মানে 100 শতক হিসাবে ডোজগুলো বলবো, কারণ কোনো জায়গায় 33 শতকে বিঘা, কোনো জায়গায় কিন্তু 40 শতকে গিয়ে সেই বিঘাটা দাঁড়িয়ে যায়। তাই আমরা একর হিসাবে বলবো। আপনারা প্রত্যেক একরে কিন্তু প্রথম চাপান সার হিসাবে ইউরিয়া ব্যবহার করতে পারেন 45 থেকে 50 কিলো, মানে 1 বস্তার কাছাকাছি। এবং ইউরিয়া দিলে তো শুধু আপনার গাছের কালারটাই ধরলো, গাছে আরও তো খাবার প্রয়োজন আছে, আরও তো নানা রকম মাইক্রো নিউট্রিয়েন্টের প্রয়োজন আছে। তো সেই যোগানগুলো কে দেবে? আর সেই যোগানগুলো যদি সময় মতো আপনি না দিতে পারেন, তাহলে কিন্তু ঠিকঠাকভাবে পাশ কাঠি ঠেলবে না। পাশ কাঠি না ছাড়লে কিন্তু গাছের গ্রোথ হবে না। গ্রোথ না হলে কিন্তু অ্যাটলিস্ট ধানের শীষ বের হবে না বা শীষের দৈর্ঘ্য হবে না। এবং শীষের দৈর্ঘ্য যদি না হয়, ওভারঅল আপনি কিন্তু একটা লাভটা ভালো বুঝতে পারবেন না আপনার জমি থেকে। তাই এর সাথে মাইক্রো নিউট্রিয়েন্ট দেওয়া কিন্তু অতি আবশ্যক। তার সাথে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে জানাই, পটাশ সার কিন্তু দিনের দিন দাম বাড়ার ক্ষেত্রে আমরা প্রথম চাপান সারের সঙ্গে কিন্তু পটাশ সার আমরা দিই না। এই জায়গাটাকে কিন্তু আমরা অনেকজন স্কিপ করে যাই। এইটা চাষির সমস্ত বড় ভুলের মধ্যে একটা ভুল, যে এই সময় আমরা পটাশ সারটা দিই না। না দেওয়ার কারণে এই ধানের মধ্যে দেখবেন 12 থেকে 15 দিনের মধ্যেই পটাশের ডেফিসিয়েন্সির কারণে ধানের পাতা এক ধরনের ব্রাউন পোড়া পোড়া ভাব হতে থাকে। আমরা কিন্তু এগুলোকে অনেকজন ঝলসা মনে করি, অনেকজন নানা রকম ব্লাইট মনে করি, কিন্তু সেটা না। এই 12 থেকে 15 দিনের পটাশের ডেফিসিয়েন্সি কিন্তু গাছের পাতার মধ্যে আপনি লক্ষ্য করতে পারবেন। তো অবশ্যই কিন্তু পটাশ সারটা দেওয়া জরুরি। কেন দেবেন? কারণ গাছের ভেতরে ইমিউনিটিকে স্ট্রং করবে এই পটাশ সার। ধানের গ্রোথের বা ধানের গ্রোথিং স্টেজের ক্ষেত্রে সাহায্য করে এই পটাশ সার। তো অনেকজন কিন্তু দ্বিতীয় চাপানের সঙ্গেও কিন্তু এই পটাশ সারটা ব্যবহার করে থাকে। তবে আমার যুক্তিগত মত বলে যে আপনি প্রথম চাপান সারের সঙ্গে কিন্তু পটাশ সারটা ব্যবহার করবেন। কত কিলো ব্যবহার করবেন? প্রত্যেক একরে আপনারা 25 থেকে 32 কিলো হারে কিন্তু পটাশ সারটা ব্যবহার করতে পারেন। এই জিনিসটা আপনারা একদম পুরো মাথায় ঢুকিয়ে নিন যে প্রথম চাপান সারের সঙ্গে কিন্তু আমরা পটাশ সারটা দেবো। দেখুন, নাইট্রোজেন এবং পটাশ তো আমরা জমিতে দিয়েই দিলাম, এইটা তো ডিরেক্ট গাছ খাবে না। অনেক সময় আমরা ডিএপিও চাপান দিয়ে থাকি প্রথম চাপান সারের সঙ্গে। তো ডিএপিতে যে ফসফরাস থাকে, এই ফসফরাস অনেক সময় মাটিতে লক হয়ে যায়।
এই লকটাকে ছাড়ানোর জন্য, একদম সিধা বাংলা ভাষায় বলছি, লককে ছাড়ানোর জন্য অনেক সময় আমাদেরকে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে হয়। যে মাইক্রোনিউট্রিয়েন্টের জন্য কিন্তু গাছ সেই ফসফরাস থেকে শুরু করে নাইট্রোজেন এবং পটাশ সার কিন্তু একভাবে খেতে পারে। সেক্ষেত্রে আপনারা কি দেবেন? প্রত্যেক একরে যে কোনো কোম্পানির মাইক্রোরাইজার জমিতে ব্যবহার করতে হবে, প্রত্যেক একরে 2 কেজি করে। 2 থেকে 3 কেজি হারে কিন্তু প্রথম চাপান সারের সঙ্গে, মানে ইউরিয়া পটাশের সঙ্গে কিন্তু ব্যবহার করতে পারেন মাইক্রোরাইজার। এটা কিন্তু 2 থেকে 3 কেজি প্রত্যেক একরে ব্যবহার করলে গাছের পাতা সুস্থ থাকবে, গাছের গ্রোথ থেকে শুরু করে গাছের পাশকাঠি প্রত্যেকটার দিকে কিন্তু সমানভাবে সে খাবারটা চালনা করতে পারবে। ওভারঅল গাছের গ্রোথ ডেভেলপমেন্ট কিন্তু সমান থাকবে এবং দেখবেন আশেপাশে জমি থেকে আপনার গাছের গ্রোথ পাশকাঠি ঝাড় কিন্তু সমানভাবে উঠছে। এবারে আমরা জানবো দ্বিতীয় ইউরিয়া চাপান সার কোন টাইমে দেবো। দেখুন, প্রথম যদি চাপান সার আপনারা 12 দিনের মাথায় বা 10 দিনের মাথায় দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা আরও পিছিয়ে যান 10 থেকে 12 দিন, মানে 20 থেকে 25 দিনের মাথায় কিন্তু, বা 20 থেকে 25 দিনের মধ্যে কিন্তু এই ইউরিয়া চাপান সারটা দিতে হবে। এইবারে ঘটনা হচ্ছে, যদি আপনি শর্ট ভ্যারাইটি লাগিয়ে থাকেন তাহলে দিনটাকে একটু আগিয়ে নেবেন, মানে 22 দিন 21 দিন করে নেবেন। এবার যদি লং ভ্যারাইটি আপনি করে থাকেন চাষ, মানে আপনার 135 থেকে 50 দিনের মধ্যে, সেক্ষেত্রে আপনারা কিন্তু আরও ডেটটাকে 5 দিন 7 দিন পিছিয়ে নিন আপনাদের মতে। এবারে কতটা করে ডোজ দেবো আমরা জেনে নিই। প্রত্যেক একরে আপনারা ইউরিয়া 1 বস্তা সমান দিতে পারেন, মানে 40 থেকে 50 কিলোর মধ্যে। এবং তার সাথে আপনাদেরকে যেটা মেশাতে হবে সেটা হলো যে কোনো কোম্পানির ভালো, যেটা বাজার চলতি ভালো রেজাল্ট আপনাদের, দানাদার কীটনাশক। মানে আমি যদি দু একটা উদাহরণও দিই, যেমন এফএমসি কোম্পানির ফাটেরা, আদামা কোম্পানির বোরোজ, উইলোউড কোম্পানির এক্সোটিকা, যেগুলো আমি নাম করলাম, এগুলোও আপনারা ব্যবহার করতে পারেন। এবং যদি আপনাদের হাতের নাগালে এগুলো পাচ্ছেন না, বাজার চলতি যেটা ভালো রেজাল্ট আসছে মাজরা পোকাকে আক্রমণ থেকে বাঁচানোর জন্য, বা ধানের দানাদার কীটনাশক যে আপনাদের বাজার চলতি ভালো রেজাল্ট, সেটা আপনারা আপনাদের জমিতে ফেলতে পারেন। প্রত্যেক একরে আপনারা 3 থেকে 3.5 কেজি হারে কিন্তু এই দানাদার কীটনাশকটা ব্যবহার করতে পারেন, এবং তার সাথে 45 থেকে 50 কিলো হারে ইউরিয়া। শুধু ইউরিয়া আর এই দানাদার কীটনাশক দিলেই তো ধানের কালার ঝাড় পাশকাঠি সমান থাকবে না। এর জন্য দ্বিতীয় চাপান সারের সঙ্গেও কিন্তু ধানের মাইক্রোনিউট্রিয়েন্ট দেওয়াটা খুবই আবশ্যিক বা দরকার। কি দেবেন এই সময়? জিঙ্ক দিতে পারেন, প্লেন জিঙ্ক। আর যদি প্লেন জিঙ্ক না পাচ্ছেন, জিঙ্ক সালফেটও দিতে পারেন, খুব ভালো রেজাল্ট। জিঙ্ক আর সালফার আলাদা আলাদা করেও আপনি দিতে পারেন, ডোজ আপনি আপনার লোকাল দোকানদারের কাছ থেকে জেনে নেবেন। এবং আর একটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিই, যে এনপিকের মধ্যে ফসফরাস আছে, সেই ফসফরাসের সাথে কিন্তু কোনোভাবেই আপনি সালফারকে মেশাবেন না। এটা শুধু আপনি খাতায় বা মাথায় আপনি নোট করে নিন, কারণ সালফারের সঙ্গে যদি আপনি ফসফরাসকে মিশিয়ে জমিতে ছড়ান, তাহলে পুরো ফসফরাসটা জমির মাটির মধ্যে লক হয়ে যাবে। তাই এই জিনিসটা কিন্তু আপনারা একদম ভালোভাবে বুঝে নিন যে সালফারের সঙ্গে কিন্তু ফসফরাসকে কোনোভাবে মেশানো চলবে না। এবারে অনেকজন হয়তো বুঝতে পারবেন না যে জিঙ্ক, সালফার এগুলো কেন দিতে বললাম এই সময়টাতে। কারণ ধানে জিঙ্কের প্রয়োজন কিন্তু সবচেয়ে বেশি দেখা যায়, বা সালফার ঘাটতি কিন্তু ধানের মধ্যে প্রচুর দেখা যায়। যদি জিঙ্ক সালফার পরিমাণ মতো ধানের মধ্যে আপনি না দেন, তাহলে কিন্তু ধানে প্রচুর রাস্টের মতো শীষে দাগ থাকবে, বা বলতে পারেন ধানের পাতায় দাগ থাকবে, যেগুলি কিন্তু ধসা, ঝলসা এই সকল জিনিসের মতো মনে হবে। আপনি কিন্তু বিঘার পর বিঘা ট্যাঙ্কি লাগিয়ে স্প্রে করে যাবেন, তাও কিন্তু এগুলো কন্ট্রোল করতে পারবেন না। তার কারণ একটাই, এটা কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট গঠিত রোগ, আপনি তো বুঝতে পারবেন না। আর সাধারণত দোকানে গেলে পরে আপনাকে যে কোনো একটা ফাঙ্গিসাইডই দেবে, হয়তো ইন্দোফিল কোম্পানির বান আপনাকে দিয়ে দিল, এই বান প্রোডাক্টটা ব্যবহার করার পরেও দেখবেন অনেক সময় এই ঝলসা রোগটা ছাড়ছে না। তার কারণ একটাই, এটা কিন্তু ঝলসা নয়, এটা কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট গঠিত রোগ। তাই আগে মাইক্রোনিউট্রিয়েন্টের দিকটা কিন্তু স্ট্রং করে নিতে হবে আপনাকে। তাই জিঙ্ক সালফারটা দেওয়া অতি আবশ্যিক, জমিতে অবশ্যই দেবেন আর দেওয়াটা দরকারও। এইবারে আপনারা জানতে চাইবেন এর ডোজ কত দিতে হয়। দেখুন, আপনারা প্লেন জিঙ্ক এবং প্লেন সালফার, মানে শুধু সালফার শুধু জিঙ্কের ডোজ আলাদা, আর জিঙ্ক সালফার মেশানো যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টের ডোজ মেনে চলুন। 3 থেকে 5 কিলো হারে প্রত্যেক একর হিসাবে আপনি ব্যবহার করবেন। এবারে দানাদার কীটনাশক, তার সাথে ইউরিয়া এবং তার সাথে এই জিঙ্ক সালফার এই সকল জাতীয় জিনিস যদি আপনি প্রত্যেক একরে সমানভাবে মিশিয়ে ছড়াতে পারেন, গাছের গ্রোথ, কালার, ওভারঅল ডেভেলপমেন্ট দেখবেন সুন্দর থাকবে। এবং পরের কথায় আসা যাক, পরে হয়তো আপনাদের অনেক মনের প্রশ্ন থাকবে, তৃতীয় চাপান সার কি ব্যবহার করা যেতে পারে? এইগুলো ব্যবহার করার পরেও কিন্তু অনেক জমির জোর থাকে না, বা মাটিতে অনেক সময় জৈবের অভাব থাকে।
সেই জন্য কিন্তু গাছের গ্রোথের অনেকটা ঘাটতি দেখা যায়। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু তৃতীয় চাপান সার ব্যবহার করতে পারেন। তবে 80% জমিতে কিন্তু চাপান সার ব্যবহার করতে লাগে না, মানে তৃতীয় চাপান সার ব্যবহার করতে লাগে না। এইবারে আসি মূল কথায়। অনেক চাষি ভাইদের কিন্তু চাপান সারের সময় পেরিয়ে গেছে, তারপরেও কিন্তু ধানের ঝাড়, পাশকাঠি, কালার এগুলো কিন্তু ঠিকঠাকভাবে আপনি আপনার জমিতে দেখতে পাচ্ছেন না। তো তার জন্য আমি আপনাকে ভিডিওর প্রথমেই বলেছিলাম যে 25 থেকে 35 টাকার মধ্যে যে একটা স্প্রে আপনাদেরকে বলে দেবো, ওটা কিন্তু 1 থেকে 2 বার স্প্রে করলেই কিন্তু গাছের একটা আলাদাই রূপ রং ফিরে যাবে 5 থেকে 7 দিনের মধ্যে। তো সেই স্প্রেটা হচ্ছে অ্যারিস কোম্পানির মেজর সোল পেডি স্পেশাল। এর মধ্যে আছে কি আগে আপনাদেরকে জানাই, পটাশিয়াম, নাইট্রোজেন, বোরন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম থেকে শুরু করে জিঙ্ক, নানা রকম মাইক্রোনিউট্রিয়েন্টের সোর্স কিন্তু এর মধ্যে আছে। ধানের যতগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট বড় হতে দরকার বা খাবার তৈরি করতে দরকার, তার 95% কিন্তু এই প্রোডাক্টটার মধ্যে আছে। তাই এটি যদি ঠিক পরিমাণ মতো আপনি আপনার জমিতে স্প্রে করতে পারেন, গাছের কালার, গ্রোথ, ওভারঅল ডেভেলপমেন্ট দেখবেন অন্য জমির থেকে আপনারটা কিন্তু সেরাই থেকে যাবে। আশা করছি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পেরেছেন আমাকে কমেন্টে জানান, আমি সবাইকে রিপ্লাই করে জানানোর চেষ্টা করব যে কোন জায়গায় আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে। চলুন দেখা হচ্ছে পরের কোনো আরও ভালো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।